তো শুভ সন্ধ্যা গাইস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি রুদ্র, তোমরা দেখছো ভয়েস অফ রুদ্র। তো আজকের যেটা আমাদের আলোচনার বিষয় বা টপিক, সেটা বেসিক্যালি আগের দিন আমরা আলোচনা করেছি, যেদিন ঘটনাটা ঘটেছিল। তারপরে আমি 24 ঘন্টা টাইম নিয়েছি, ভিডিও বানাইনি। টাইম এই কারণেই নিয়েছি কারণ আমি পুরো ডিটেলসে স্টাডি করছিলাম ব্যাপারটা। আর যেখান থেকে যা নিউজ পাচ্ছিলাম, যে সোর্সেস থেকে যা ইনফরমেশান আসছিল, সব কালেক্ট করছিলাম একদম লাইন বাই লাইন। মানে ঘটনাটা সূত্রপাত কোথা থেকে হয়, কীভাবে কীরমভাবে স্টার্ট হয়, ঘটনাটায় কারা কারা ইনভলভ হয়েছিল, তারা কোন প্রফেশনের সাথে যুক্ত ছিল, তারা কীভাবে পুরো জিনিসটাকে সাকসেসফুলি এতদূর নিয়ে এলো, এই সব কিছু আর কি। এই সব কিছু নিয়ে আমরা কথা বলবো আজকের এই ভিডিও। তো তো শুরু করা যাক। তো বেসিক্যালি আমাদের যে আজকের যে টপিক, সেটা বেসিক্যালি দিল্লি ব্লাস্ট, পরশু দিনকার এই ঘটনাটা ঘটেছে। আর আমি পরশু দিনে একটা ভিডিও বানিয়েছি, যারা যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারো। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা অন করে দিও, তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশানটা কিন্তু চলে যাবে। আর তাহলে শুরু করি আমাদের টপিক। তো বেসিক্যালি যে ঘটনাটা দিল্লিতে ঘটেছে, সেই ঘটনাটার পিছনে যারা ইনভলভ ছিল তারা পাঁচজনই ডক্টর, এবং তাদের প্রায় চারজন তিনজন দিল্লি থেকে, এই জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে আসে, এবং বাকি দুজন যারা আছে তারা কিন্তু একজন, আমরা যতটা জানতে পারছি, একজন হরিয়ানায় তার মানে বসবাস ছিল, আর একজন ছিল লখনৌয়ের। তো এই হচ্ছে আমাদের পুরো কাহিনী। কিন্তু পাঁচজন কানেক্টেড ছিল একটা শিক্ষা প্রতিষ্ঠানের দ্বারা। সেই শিক্ষা প্রতিষ্ঠানের নামটা বারবার কিন্তু খবরের চ্যানেলে বা নিউজের মাধ্যমে উঠে আসছে। এটা হচ্ছে আলফালা ইউনিভার্সিটি। এই আলফালা ইউনিভার্সিটিটা, যেটা এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট, যেটা কিন্তু চালু হয়েছিল প্রায় 1997 1997-এ, 97তেই প্রায় চালু হয়ে গেছিলো ইউজিসির একটা গ্রহণযোগ্যতার সাথে। কিন্তু যে সমস্যাটা দেখা গেল, মানে সমস্যা বলছি, কিন্তু যে জিনিসটা দেখা গেল, ওদের যে রিফর্মসটা, সেটা হচ্ছে ওরা রিফর্মসটা আনলো কিন্তু 2014-তে। 2014-তে রিফর্মসটা আনলো। এই রিফর্মসটার দ্বারা ওরা ওই জায়গাটাকে, ওরা কিন্তু ওখানে ইউনিভার্সিটির সমস্ত যা যা জিনিস দরকার, সেই রিসোর্সেসের সাথে ওরা একটা ইউনিভার্সিটি কিন্তু শুরু করলো। এবার এই ইউনিভার্সিটিতে পড়ানো শুরু করলো এই যে ব্যক্তিগুলো কানেক্টেড এই পুরো ঘটনার সাথে, যে পাঁচজন যাদের নাম আমরা পেয়েছি। এবার যে বিষয়টা এনআইএ সূত্র মারফত জানা যাচ্ছে, যে এই কলেজটার দ্বারাই বা এই ইউনিভার্সিটিটার দ্বারাই পার্টিকুলারলি এরা কানেক্টেড নিজেদের মধ্যে, এই পাঁচজন একে অপরের সাথে। এবং শুধু কানেক্টেড এরকমটা কিন্তু নয়, এরা যে পুরো জিনিসটাকে যে প্ল্যানিং, মানে পুরো প্ল্যানিংটা যে করেছে এবং জিনিসটাকে পুরো আঞ্জাম দিতে যাচ্ছিল অনেক বড় ঘটনাকে, যেটাকে আমাদের কিন্তু সিক্রেট এজেন্সি বা আমাদের যে সিকিউরিটি সার্ভিসেস যারা আছে এনআইএ, তারা কিন্তু আটকে দিয়েছে। এর থেকেও দিল্লি ব্লাস্টটা জাস্ট একটা অ্যাক্সিডেন্টাল ঘটনা ছিল। কেন অ্যাক্সিডেন্টাল আমি পরে আসছি, কিন্তু এটা একটা অ্যাক্সিডেন্টাল ঘটনা ছিল। মানে যে এই ঘটনাটা ঘটিয়েছে বা যে সুইসাইড আর বোমবার ছিল, তারা কিন্তু, সে কিন্তু রেডি ছিল না বা প্রিপেয়ার ছিল না। এটা এখন সিকিউরিটি ফোর্সেস বা আমাদের ডিফেন্স জানতে পারছে আস্তে আস্তে, এই জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে। তো আমি আসছি সেই বিষয়গুলোতে, কিন্তু প্রথমে যে বিষয়গুলো বলছি, তাহলে এই ইউনিভার্সিটিটার দ্বারা এরা নিজেদের সাথে কানেক্টেড ছিল। এবার এই ইউনিভার্সিটিটা এরা দীর্ঘকালীন কাজ করার পরে যে সুযোগ বা যে বন্দোবস্ত তারা করেছিল, তারা ইউনিভার্সিটির যে ল্যাবটা ছিল, ওই ল্যাবটাকে কিন্তু তারা তাদের আইডি প্ল্যান্টিংয়ের জন্য, প্ল্যান্টিং মানে কি, আইডি মেক করার জন্য কিন্তু ওরা ইউজ করছিল ল্যাবটাকে। এবার ওই ল্যাবটাই কিন্তু হরিয়ানা পুলিশ আর জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ রেড করে ওখান থেকেই কিন্তু 2600 কিলো আরডিএক্স উদ্ধার করেছে। এবার 2600 কিলো আরডিএক্স ছাড়া প্রায় 300 কিলো আরডিএক্স কিন্তু ইউজ করা হয়েছে আমাদের দিল্লি ব্লাস্টে। আরডিএক্স না, সরি, অ্যামোনিয়াম নাইট্রেট, আরডিএক্সের ইউজ করেনি। এই কারণেই কিন্তু অন্য সব মানে বোম ব্লাস্টের থেকে বা আতঙ্কবাদী হামলার থেকে এটাকে আলাদা করে দেখা হচ্ছে। তার কারণ হচ্ছে, এটা হচ্ছে একটা প্রথম কারণ, যে এখানে যে প্রোডাক্টটা বা যে জিনিসটা ইউজ করা হয়েছে, এটা কিন্তু প্রথমবার আর কোনো আতঙ্কবাদী আক্রমণে ভারতবর্ষে এই প্রথমবার অ্যামোনিয়াম নাইট্রেটকে ব্যবহার করা হয়েছে, যেটা কিন্তু একটা প্রচণ্ড ক্ষতিসাধক কেমিক্যাল বা রাসায়নিক। তো এই যে জিনিসটাকে ব্যবহার করা হয়েছে, এই জিনিসটা 2600 কিলো কিন্তু উদ্ধার হয়েছে ওখান থেকে, মানে 2600 কিলো উদ্ধার হয়েছে ওই কলেজের, আলফালা কলেজের ল্যাব থেকে। আর যে 300 কেজি, সেই 300 কেজি এনআইএর বক্তব্য অনুযায়ী 300 কেজি ইউজ হয়েছে দিল্লি ব্লাস্টে। আর 300 কেজি কিন্তু এখনও মিসিং আছে, যেটাকে কিন্তু আমাদের সিকিউরিটি ফোর্সেস উদ্ধার কাজে রয়েছে, মানে অলরেডি ইনভেস্টিগেটেড রয়েছে ব্যাপারটা। ওরা ইনভেস্টিগেশন জারি রেখেছে ওদের। আর ওরা বলছে যে যতদূর সম্ভব তাড়াতাড়ি 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে ওরা জিনিসটাকে উদ্ধার করার চেষ্টা করবে। তো এই হচ্ছে পুরো ঘটনা। এবার এই যে যে ঘটনা ঘটিয়েছে উমারুন নবী, যে ডক্টর, সেই যে ব্যক্তিটি, ওই ব্যক্তিটিকে কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে দিল্লির যে
এই যে কনজাস্টেড এরিয়া বা ভিড়ভাড় এরিয়া, যে লালকেল্লার সামনের যে অংশটা, এখানে কিন্তু প্রায় 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা এই ব্যক্তিটি বসেছিল গাড়ি নিয়ে, এবং তাকে গাড়ির সাথে মানে দেখা গেছে, এবং গাড়ি চালাতেও বহুবার দেখা গেছে এই ব্যক্তি গাড়ি ড্রাইভিং সিটে ছিল। এবং ঘটনা ঘটার বা ব্লাস্ট হওয়ার কিছু সময় আগে কিন্তু এটাও দেখা গেছে বা বোঝা যাচ্ছিল যে যে ব্যক্তি এই ব্লাস্টটি ঘটিয়েছে বা কিছু এই বাটনটা প্রেস করেছে এই বম্বের, তো সেই ব্যক্তি কিন্তু পার্টিকুলারলি নার্ভাস ছিল বা রেডি ছিল না। তার কারণ আমাদের যে ফরেন্সিক ডিপার্টমেন্ট আছে, তারা যে এক্সপ্লোজিভটা পেয়েছে সেই এক্সপ্লোজিভটা কিন্তু প্রপারলি রেডি ছিল না, বা যে ওটাকে বানিয়েছে তার কিন্তু প্রপার নলেজ ছিল না ওটার ব্যাপারে, এবং ওটাকে অনেক তাড়াতাড়ির সাথে বানানো হয়েছে। ইভেন যে প্ল্যান বা যেখানে বোমটা ফেটেছে সেখানে কিন্তু ফাটার কথা ছিল না। এটা আমাদের বিশেষজ্ঞ বা যারা ফরেন্সিক টিম আছে তাদের মতামত অনুযায়ী, যে যেখানে বা এনআইএ এটা জানাচ্ছে, এনআইএ সূত্র মতে এইটাই জানতে পারা যাচ্ছে যে যেখানে এই জিনিসটা ফেটেছে সেখানে কিন্তু অ্যাকচুয়ালি ফাটার প্ল্যান ছিল না, প্ল্যান অন্য কোথাও ছিল, কিন্তু তাড়াহুড়োর বশবর্তী হয়ে বা নার্ভাসনেসের কারণে, বা যেহেতু বাকি পার্টনাররা ধরা পড়ে গেছে, এটাও একটা কারণ হিসাবে দেখা হচ্ছে, এটা একটা মূল কারণ হিসাবে দেখা হচ্ছে। তো সেই কারণে এই ঘটনাটা ঘটিয়ে দেওয়া হয়েছে তাড়াহুড়োর বশবর্তী হয়ে। ক্ষতি কিন্তু আরও অনেক বেশি হতে পারত, যেহেতু অ্যাক্সিডেন্টালি এটা করে দেওয়া হয়েছে। এই জন্যই প্রথমেই বলছিলাম যে এটা অ্যাক্সিডেন্টালি ঘটেছে, যেহেতু অ্যাক্সিডেন্টালি ঘটেছে তাই জন্য কিন্তু এতটা ক্ষতির সম্মুখীন হয়নি। এখনও অবধি যতটা খবর পাওয়া যাচ্ছে তাতে আমি যা জানতে পেরেছি, মৃত্যু হয়েছে প্রায় 13 জনের মতো। আগের দিন আমি যখন নিউজটা পড়ছিলাম তখন প্রায় 10 জন মতো মারা গেছিলেন। আজ আমি যখন খবরটা করছি 24 ঘন্টা বাদে এই মৃত্যুর সংখ্যাটা কিন্তু 13তে গিয়ে পৌঁছেছে, এবং আহত প্রায় 28 থেকে 30 জন মতো। তো অমিত শাহ গেছিলেন, তাদের সাথে পার্সোনালি দেখা করেছেন আমাদের হোম মিনিস্টার। এছাড়া এবার আস্তে আস্তে ইনফরমেশনের দিকে আসি। তো যেটা এবার ইনফরমেশন, যেটা মূল বিষয়বস্তু এই ঘটনা থেকে যেটা ভারত সরকার একটা লেসন পেয়েছে বা ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা লেসন পেয়েছে, সেই লেসনটা হচ্ছে যে এটা সিকিউরিটির ফাঁকি বা সিকিউরিটি ফেলিওর, যতটাই মানুষের ক্ষোভ বা সিকিউরিটি ফেলিওর নিয়ে আসছে, সেই সিকিউরিটি ফেলিওরের পার্সেন্টেজটা বা ক্ষোভটা আসার কারণটা এটাই যে বিপিন রাওয়াত, আমাদের আর্মি জেনারেল বা চিফ যিনি ছিলেন, উনি একটা, যার প্লেন অ্যাক্সিডেন্টে যিনি মারা গেলেন, উনি একটা কথা বলে গেছিলেন অনেক দিন আগে, যেই কথাটা এখন কিন্তু ভাইরাল হচ্ছে বা এখন আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি বিভিন্ন রিলস করে মানুষ ছাড়ছে, যে উনি বলেছিলেন যে ভারত কিন্তু একটা 2.5 ফ্রন্ট ওয়ারে আছে। এটার উপর অনেক স্টাডি চ্যানেল ভিডিও বানিয়েছে এটার উপরে, এই জিনিসটার উপরে, যে 2.5 ফ্রন্ট ওয়ারটা কী। এবার 2 ফ্রন্ট ওয়ারটা হচ্ছে ভারত পাকিস্তান এবং চীনের সাথে লড়ছিল, সেটা বোঝা গেল, কিন্তু 2.5 ফ্রন্টটা কি? এই 0.5 ফ্রন্ট ওয়ারটা হচ্ছে এটা ভারতের ইন্টারিম বা ভারতের ইন্টারনাল ওয়ার, যেটা ভারতকে ভেতরের মানুষদের সাথে কিন্তু কিছু পাকিস্তানি মেন্টালিটি বা মির্জাফর মেন্টালিটির লোক কিন্তু এখানে রয়েই গেছে। তো সেই সব মানুষদের সাথে কিন্তু ভারতকে লড়তে হচ্ছে। তার কারণ আমরা দেখছি এই বিগত দিনে যেই সব লোকেরা বা যেই সব ডাক্তারদেরকে ডাক্তার হিসাবে যারা মানে সমাজে পরিচিত, তারা যেই ধরনের ঘটনা ঘটালো বা যেই ধরনের ঘটনার সাথে তারা যুক্ত রয়েছে, বা এর আগেও যে ধরনের ঘটনা ঘটেছে ভারতে, এর আগে কিন্তু যেই কটা আতঙ্কবাদী আক্রমণ ঘটেছে সবকটাই কিন্তু বাইরে থেকে আসা লোকেদের দ্বারা ঘটেছে, কিন্তু এইবারে যে আক্রমণটা ঘটলো, এই আক্রমণটা কিন্তু আমাদের দেশের ইন্টারনাল মানে দেশের নাগরিকদের মধ্যেই লোক ঘটালো। তো এটা থেকে এটা খুব ক্লিয়ার যে ভারত কিন্তু নিজেদের মানে দেশের মধ্যেও কিছু লোকের দ্বারা আক্রান্ত হতে পারে। তো সেইটাকে কিন্তু 0.5 ওয়ার বলে চিহ্নিত করছে ভারতীয় সরকার বা ভারতীয় গভর্নমেন্ট, বা এর আগে আমাদের আর্মি যে জেনারেল এটা নিয়ে ওয়ার্নিং দিয়ে গেছে, সে এটা নিয়ে কিন্তু বলে গেছে এই বিষয়টা নিয়ে। তো ভারতের ভিতরে কিছু তত্ত্ব আছে, র্যাডিকালাইজ তত্ত্ব বা মৌলবাদী তত্ত্ব, যাদেরকে কিন্তু ভারতকে কন্ট্রোল করতে হবে। তো ভারত এই জন্য একটা অপারেশন শুরু করেছে। অপারেশন সিন্দুরের আগে বলা হচ্ছে যে ভারত অপারেশন ইন্দোর চালু করেছে। ইন্দোর মিন্স মানে ইনডোর যা প্রবলেম আছে, ঘরের ভেতরকার যা প্রবলেম আছে, সেই প্রবলেমটাকে কিন্তু ভারত আগে সলভ করবে। তো সেই কারণেই প্রায় 300 জায়গায় ভারতীয় সেনা রেড করেছে বা এনআইএ রেড করেছে, এবং প্রায় 1500 লোককে, 1500 এক্সট্রিমিস্ট প্রোডাক্টকে অ্যারেস্ট করা হয়েছে, এবং এদের উপর কারবাই চলছে। আরও যদি কিছু সোর্সেস বা আরও যদি কিছু কানেকশানের খোঁজ পায় ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্সেস, তাহলে তাদেরকেও কিন্তু সমানভাবে মানে এদেরকে যেমন ক্র্যাকডাউন করা হয়েছে সেরকম ওদেরকেও কিন্তু গ্রেফতে নেওয়া হবে এবং মানে অ্যারেস্ট করা হবে, এবং ইন্টারোগেশন কিন্তু চলবে। কারণ এদের সবার কানেকশান কিন্তু এই যে পুরো বোম ব্লাস্টটা ঘটেছে, এই পুরো বোম ব্লাস্টার কিন্তু ব্যাকআপ পাকিস্তান এই কারণেই বলছি, কারণ এই যে প্রত্যেকটা ব্যক্তি, যে 5 জন এই বোম ব্লাস্টের সাথে জড়িত, তাদের মধ্যে প্রায় 3 জন ডাইরেক্টলি জৈশে মোহাম্মদের সাথে কানেক্টেড, এবং যে মহিলা এই বোম ব্লাস্টে জড়িত সেই মহিলাও কিন্তু শাইন, যাকে পাওয়া গেছে সেই মহিলাও কিন্তু জৈশে মোহাম্মদের ডাইরেক্ট কমান্ডার। কি কমান্ডার? তার কাজ ছিল মহিলাদের রিক্রুট করা। তো এটা ভয়াবহ ব্যাপার। তো এসব ভাবলেই কীরকম উল্টোপাল্টা লাগে অ্যাজ আ বাঙালি। তো যাই হোক, এইসব তো দেখারই ছিল, কারণ
এইসবের কারণ হচ্ছে অ্যাপিজমেন্ট পলিটিক্স। আশা করছি মানুষ বুঝছে, মানুষ আরও বুঝবে। তো চলে আসি, ডিস্ট্র্যাক্ট হয়ে লাভ নেই, চলে আসি আমাদের বিষয়। এবার এই যে পুরো ঘটনাটা বা এন্টায়ার ব্যাপারটা, এই এন্টায়ার ব্যাপারটা থেকে আমরা মোরাল অফ দ্য স্টোরি কী বুঝতে পারি? আমরা মোরাল অফ দ্য স্টোরি বুঝতে পারি, আমরা এতদিন ধরে যেটা জেনে এসেছি বা আমরা যেটা জানছি সেটা আমরা ভুল জানছি, যে মানুষ যদি শিক্ষিত বা ওয়েল এডুকেটেড হয়ে যায় তাহলে, বা ওয়েল এম্পাওয়ার্ড হয়ে যায়, তাহলে কিন্তু মানুষ এক্সট্রিমিজম বা টেরোরিজমের দিকে যাবে না। তার কারণ আমরা বিগত দিনে যে আক্রমণগুলো ভারতে দেখেছি, সেই আক্রমণগুলো কিন্তু পাকিস্তান থেকে আসা মানুষদের দ্বারা ভারতে ঘটে। যেমন 26/11 বা পুলওয়ামা বা পেহেলগাম, যে অ্যাটাকগুলো আমরা দেখেছি সেগুলো কিন্তু পাকিস্তান থেকে আসা আতঙ্কবাদীরা বা পাকিস্তান থেকে আসা মিলিটেন্টরা কিন্তু ঘটায়। কিন্তু ভারতবর্ষের মধ্যে, ভারতবর্ষের ইন্টারনাল নাগরিক যখন এরকম একটা আতঙ্কবাদী আক্রমণ ঘটায় নিজেরই দেশে, তখন কিন্তু এটা ভয়াবহ চিন্তার কারণ। তো সেটা থেকে মোরাল অফ দ্য স্টোরি এটাই বলা যায় যে, আর বাকি সবথেকে বড় ব্যাপার হলো পাকিস্তানে অভাব রয়েছে। তো এটার সাথে আমরা এটাকে কানেক্টেড করি যে অভাবের কারণে হয়তো মানুষ এরকম এক্সট্রিমিজমের পথকে বেছে নেয়। কিন্তু ভারতবর্ষে তো অভাবও নেই, তো ভারতবর্ষে মানুষ কেন এই জিনিসটাকে বেছে নিল, বা ভারতবর্ষের নাগরিক হওয়া সত্ত্বেও তাদের কী অসুবিধা হয়েছিল যে তারা এই ধরনের জিনিসকে আঞ্জাম দিতে গেল? তার মূল বিষয় কারণ হচ্ছে আমরা যে ধারণাটা নিয়ে বাঁচছি সেটা কিন্তু ভুল ধারণা, যে মানুষ যদি শিক্ষিত হয়ে যায় তাহলে মানুষ এক্সট্রিমিজমের পথকে বাঁচবে না বা অস্ত্র তুলে নেবে না। মানুষ যত বেশি শিক্ষিত হবে তত বড় এক্সট্রিমিজম হবে, মানে তত বড় এক্সট্রিমিস্ট হবে। কারণ একটা পড়াশোনা না জানা মূর্খ জাহিল লোক কিন্তু এক্সট্রিমিজম করতে পারে, কিন্তু সে একটা লেভেল অবধি এক্সট্রিমিজম করতে পারে, তার এডুকেশনাল কোয়ালিফিকেশান অনুযায়ী সে এক্সট্রিমিজম করতে পারে। কিন্তু যে অনেক বেশি ওয়েল এডুকেটেড সে কিন্তু অনেক বেশি ওয়েল এক্সট্রিমিজম করতে পারে, যেটা ওই পড়াশোনা না জানা লোকটা করতে পারে না। যেমনটা আমরা এই ক্ষেত্রে দেখছি, এই ঘটনায় দেখছি, যে 5 জন জড়িত তারা প্রত্যেকেই ডাক্তার। ডাক্তার হওয়া সত্ত্বেও, সমাজের এরকম একটা সম্মানীয় পদে বসে থাকা সত্ত্বেও, যারা সবসময় মানুষকে বাঁচানোর কথা ভাবে, আমরা জানি অ্যাজ আ নর্মাল হিউম্যান বিইং, আমরা জানি একজন ডক্টর সব অ্যাজ আ রেসপন্সিবল একটা মানুষকে বাঁচানোর জন্য 24/7, সেই মানুষটা যখন এতগুলো হাজার হাজার মানুষকে বা লাখ লাখ মানুষকে মারার প্ল্যান বানাচ্ছে বা চক্রান্ত করছে, তখন কিন্তু এটা থেকে এটাই প্রমাণিত হয় যে যতই বেশি তুমি ওয়েল এডুকেটেড হয়ে যাও আর যতই বেশি ওয়েল এম্পাওয়ার্ড হয়ে যাও, এক্সট্রিমিজম থেকে যে তুমি দূরে থাকবে, এর কিন্তু তার সাথে কোনো সম্পর্ক নেই। তার মানে শিক্ষিত লোক কিন্তু অশিক্ষিত লোকের থেকে বেশি বড় এক্সট্রিমিস্ট হতেই পারে। এই ঘটনা থেকে আমরা এই শিক্ষাটাই বা এই লেসনটাই কিন্তু পাচ্ছি। তো আমরা এই আগে পাকিস্তানের একটা অ্যাটাক হয়েছে, যেটা জানা যাচ্ছে টিপি করেছে। অনেক মিডিয়া বা অনেক নিউজ চ্যানেলের এটা সন্দেহ হচ্ছিল, নিউজ চ্যানেল বলা ভুল, প্রোপোগ্যান্ডা চ্যানেল বলা যায়, প্রোপোগ্যান্ডা চ্যানেলের এটা সন্দেহ হচ্ছিল যে এই অ্যাটাকটা ভারত করেছে, কিন্তু এরকম কিছু নয়। টিটিপির সাথে পাকিস্তানের অলরেডি একটা ঝামেলা চলছে। টিটিপি হচ্ছে তেহরিকে তালিবান পাকিস্তান, ওটা একটা তালিবানের একটা প্রক্সি, যারা পাকিস্তানের ভেতরে রয়েছে, পাকিস্তানের ইন্টারনাল টেরিটরির ভেতরে, এবং প্রতিদিন পাকিস্তানের আর্মির ওপর অ্যাটাক করে যায় বা পাকিস্তানের নর্মাল লোকেদের ওপর বা গভর্নমেন্ট রিসোর্সেসের ওপর অ্যাটাক করে যায়। তো এই অ্যাটাকটা কিন্তু তারাই করেছে এবং এই অ্যাটাকটার পুরো দায়ভার তারাই নিয়েছে। পাকিস্তানের কোর্ট চলছিল, তার ভেতরে একটা গাড়ি ঢুকিয়ে বোম ব্লাস্ট করিয়ে দিয়েছে। তো তাতে 12 জন মতো মারা গেছে, বাজে ব্যাপার, যাই হয়েছে। তো 12 জন মতো মারা গেছে আর 30 জন মতো কিন্তু আহত হয়েছে। কিন্তু পাকিস্তান যা করে এটাকে কিন্তু তার কর্মফল হিসাবে ধরাই যায় বা বলাই যায় যেটা একটা কার্মা ছিল। কারণ পাকিস্তান যে জয়সে মোহাম্মদ যে আমাদের দেশে দিনের পর দিন যে অ্যাটাকগুলো করাচ্ছে বা আক্রমণগুলো করাচ্ছে, তাতে কিন্তু পাকিস্তানের ব্যাকিং পুরো রয়েছে। পাকিস্তান যদি মানে আমি এখন ডিরেক্টলি বলতে পারছি না, কারণ ভারত থেকে, ভারতের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কোনো ডিরেক্ট ইনফরমেশন এখনও প্রোভাইড করা হয়নি ন্যাশনাল মিডিয়ায় বা মিডিয়া সোর্সেসে। তো সেই কারণে আমি কোনো কনফার্মেশনের সাথে কিছু বলবো না। কিন্তু এটা যে একটা টেররিস্ট অ্যাটাক ছিল বা এটা যে একটা বোম ব্লাস্ট ছিল, এটা আমি কনফার্মেশনের সাথে বলতে পারি। আর এইটুকু কনফার্মেশনের সাথে বলতে পারি, এটা থেকে ভারত অনেক অনেক বেশি অ্যাওয়্যার হয়েছে এবং ভারতের যে ভেতরের শত্রুরা আছে তাদের উপর কিন্তু ফুললি ক্র্যাকডাউন করবে। এখনও অবধি 1,500 লোক এই বিষয়ে অ্যারেস্টেড হয়েছে এবং যদি দরকার পড়ে এর থেকে এই সংখ্যাটা দ্বিগুণ হবে। কিন্তু ভারত এই পুরো বিষয়টাকে কিন্তু একদম শেষ করেই ছাড়বে বা ধূলিসাৎ করেই ছাড়বে, কারণ এই ইন্টারনাল টেররিজমটা খুব খারাপ ব্যাপার। তার কারণ যদি ইন্টারনাল টেররিজম হতে থাকে তাহলে আমরা কেউ সুরক্ষিত নই, মানে আমরা কেউ সুরক্ষিত নই মিন্স রাস্তাঘাটে, বাসে, ট্রেনে, পাবলিক ট্রান্সপোর্টে আমরা কেউ, আপনি আমি কেউ সুরক্ষিত নই। যখন তখন আমাদের উপর আক্রমণ হতে পারে, যেখানে সেখানে আমরা আক্রান্ত হতে পারি। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর নতুন নতুন ভিডিও, এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনকে প্রেস করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর লাস্ট কিন্তু সর্বশেষ আপডেট হলো, এই যে পুরো ঘটনাটা, এই পুরো দিল্লি ব্লাস্টের কিন্তু সূত্র মিলেছে বাংলাতেও। আর বাংলাতে আজকে দুপুর থেকে এনআইএ তদন্তে নেমেছে। বাংলার একটি জেলা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, সেই ডিস্ট্রিক্টটায় কিন্তু
একটা সীমান্তবর্তী ডিস্ট্রিক্ট, যেখানে যার পার্শ্ববর্তী বাংলাদেশ বর্ডার আছে। এর সূত্র কিন্তু বাংলাদেশের সাথেও যুক্ত আছে, বাংলাদেশ এবং নেপালের সাথে। এই যে পুরো এন্টায়ার যে এত বড় একটা অ্যামোনিয়াম নাইট্রেটের যে প্যাকেজিং ভারত অবধি পৌঁছালো, এটা কিন্তু বাংলাদেশ থেকে হয়ে নেপাল হয়ে ভারতবর্ষে ঢুকেছে। তো এই হোল জিনিসটায় কিন্তু এই দুটো দেশেরও ইনভলভমেন্ট আছে, বাংলাদেশ এবং নেপাল। এবং তাছাড়া যেটা সবথেকে ইম্পর্টেন্ট জানা যাচ্ছে, যে এই মুহূর্তের সবথেকে বড় আপডেটও বলা যায়, যে মুর্শিদাবাদের সাথে কিন্তু দিল্লি ব্লাস্টের লিঙ্ক আছে, মানে ওয়েস্ট বেঙ্গলের সাথে দিল্লি ব্লাস্টের লিঙ্ক পাওয়া যাচ্ছে। তো আপনারা দেখছিলেন ভয়েস অফ রুদ্র, আমি রুদ্র। আমার ভিডিও আজকের মতো এন্ড করছি এখানেই।